আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, সবকিছু ঠিকঠাক থাকলে বলা যায় 2023 সালের বাকি যে সময়টা আছে এই সময়টায় রাজত্ব করবে এই ডিভাইসটি। এটি বিশ্বের প্রথম কোনো ডিভাইস যেখানে ব্যবহার করা হয়েছে ভাইরাল স্ন্যাপড্রাগনের 7+ Gen 2। ইয়েস, ডিভাইসটি হচ্ছে Xiaomi Redmi সিরিজের Note 12 Turbo। এই ডিভাইসটি আমি গত 7 দিন ধরে ব্যবহার করছি। মোটামুটি সবকিছুই ভালো লেগেছে এই ডিভাইসটি, তবে একটি বিষয় ছাড়া। আজকের ভিডিও জুড়ে কথা বলবো Redmi Note 12 Turbo নিয়ে। জানাবো এই ফোনটির কোন দিকটা আমার কাছে খারাপ লেগেছে এবং এই ফোনটির ভালো দিকগুলো কি কি এবং কেন এই ফোনটি 2023 সালের বাকি সময়টায় রাজত্ব করবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। এই ডিভাইসটি আমাদেরকে রিভিউ করার জন্য প্রোভাইড করেছে ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্স। চাইলে আপনারা প্রি অর্ডার করে এই ডিভাইসটি তাদের কাছ থেকে কিনে নিতে পারবেন। বেশ বিশ্বস্ত একটি শপ ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্স। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্সের ঠিকানা এবং ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। চাইলে ঘুরে আসতে পারেন ফেয়ার ট্রেড ইলেকট্রনিক্সের ফেসবুক গ্রুপ থেকে, দেখে আসতে পারেন তাদের কার্যক্রম। Redmi Note 12 Turbo আপনারা পেয়ে যাবেন মোট 5টি ভার্সনে, যার 16GB র্যাম এবং 1TB ভার্সনের প্রি অর্ডার দাম হচ্ছে 53,400 টাকা। 8GB র্যাম 256GB রমের ভার্সনটির দাম হচ্ছে 41,600 টাকা। 12GB র্যাম 256GB রমের ভার্সনের দাম হচ্ছে 44,400 টাকা এবং 12GB র্যাম ও 512GB রমের ভার্সনটির দাম হচ্ছে 48,000 টাকা। এছাড়াও এই ফোনটির আরো একটি স্পেশাল ভার্সন আছে যার নাম হচ্ছে হ্যারি পটার ভার্সন, যেটা দেখতে বেশ সুন্দর, যার দাম হচ্ছে 50,000 টাকা। এই সবগুলো দামই কিন্তু আপনারা প্রি অর্ডার করতে পারবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা আনবক্সিং করে দেখে নেব বক্সে আমরা কি কি পাচ্ছি। তো এটা হচ্ছে Redmi Note 12 Turbo এর বক্স। আমাদের কাছে আছে Redmi Note 12 Turbo এর 12GB র্যাম এবং 256GB রমের ভার্সনটি। বক্সটি খুললেই ভিতরে পাচ্ছেন আরো একটি বক্স। এই বক্সটিতে আপনারা পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, একটি ইউজার ম্যানুয়াল এবং টিপিক্যাল ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এর নিচেই থাকছে মূল ডিভাইসটি দেখতে বেশ চমৎকার। বক্সে আরো পাচ্ছেন একটি ইউএসবি টাইপ A টু টাইপ C চার্জিং কেবল এবং একটি 67 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার। তো আনবক্সিং তো হয়ে গেল, কথা বলবো এই ফোনটির সবচাইতে ইন্টারেস্টিং পার্ট এর প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। তো প্রথমেই যেটা বলছিলাম যে এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 7+ Gen 2 প্রসেসর, যেই প্রসেসরটি বিশ্বের প্রথম এই ফোনটিতেই ব্যবহার করা হয়েছে। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই প্রসেসরটি এত ভালো হওয়ার কারণ কি। এই প্রসেসরটি অনলি 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড একটি প্রসেসর। পারফরমেন্সের হিসাব করলে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 1 এর সাথে অনেকটাই মিল পাচ্ছেন এই প্রসেসরটিতে। এছাড়াও এখানে জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 725। সো বলা যায় 40 থেকে 50,000 টাকা বাজেটের মাঝে আপনি ক্লোজ টু ফ্ল্যাগশিপ পারফরমেন্স পাচ্ছেন এই ডিভাইসটিতে। এই ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 9,73,051 এবং গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর করেছে 1617 এবং মাল্টি করে স্কোর করেছে 4296। এখন কথা বলবো রিয়েল লাইফ ইউজে এই ফোনটি কেমন পারফর্ম করেছে। গত 7 দিন ধরে এই ফোনটি আমি লাগাতার ব্যবহার করেছি। মোটামুটি গেমস খেলা, ব্রাউজিং করা, বিশেষ করে মাল্টিটাস্কিং এর ডিভাইসটি দিয়ে সুপার স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি। যে কোনো অ্যাপস খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। হেভি ইউজে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ একদমই ছিল না। সো বলা যায় অ্যাকচুয়ালি যারা পারফরমেন্স চান, পারফরমেন্স ফ্রিক, তাদের কাছে এই ফোনটি অনেক অনেক ভালো লাগবে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার নিয়ে। ডিভাইসটিতে MIUI 14 চলছে, যেটা এর আগের ইউআইগুলো থেকে অনেক বেশি বাগ ফ্রি পেয়েছি। তবে আমার হাতে থাকা ডিভাইসটি যেহেতু চাইনিজ ভার্সনের, সেহেতু এখানে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ পেয়েছি। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো ধরনের ওএস জনিত সমস্যায় পড়েনি, তাই বলা যায় খুব স্মুথ একটা পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ হতে সময় নেয় ঘন্টা খানেকের মতো। আমি এক্সাক্ট হিসাবটা করিনি, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে 1 ঘন্টার আশেপাশে এই ফোনটি ফুল চার্জ হয়ে যায়। একটা বিষয় ভালো লেগেছে, এই ফোনটি একবার চার্জ দিলে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। পাবজিতে টানা 30 মিনিট খেলার পরে মাত্র 10% চার্জ গিয়েছে, তাও হাই পারফরমেন্স মোডে। সো বলা যায় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো। এছাড়াও নর্মাল ইউজে টানা একদিন চলে যাবে এবং একবার চার্জ দিলে মোটামুটি নর্মাল ইউজে একদিন ব্যবহার করা যাবে। সো এই হিসেবে বলা যায় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। কথা বলবো এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে। এই ফোনটি দিয়ে পাবজিতে সর্বোচ্চ HDR এক্সট্রিম সেটিংসে খেলেছি, যেখানে টানা খেলার পরেও খুব একটা হিটিং ইস্যু পাইনি। এমনকি পারফরমেন্স মোডে খেলেও হিট খুব একটা ছিল না। এখানে HDR এক্সট্রিম সেটিংসে কন্টিনিউভাবে 60 FPS খেলতে পেরেছি, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর গ্রাফিক্স কোয়ালিটিও খুব চমৎকার লেগেছে। ফোনটি দিয়ে অ্যাসফাল্ট 9 খেলেছি, যেখানে বেশ স্মুথ একটা ফিল পেয়েছি, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। এছাড়াও কল অফ ডিউটি, ফ্রি ফায়ারের মতো গেমসগুলো সন্দেহ ছাড়াই সেরা চলবে।
সো বলা যায় যারা গেমিং পছন্দ করেন, যারা ফোনের মাধ্যমে গেমস খেলতে ভালোবাসেন, পারফরমেন্স পছন্দ করেন, তাদের কাছে ভালো লাগবে রেডমি নোট 12 টার্বো এই ফোনটি। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টি ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেলের সেন্সর, যেটি অমনি ভিশন সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের আলট্রাওয়াইড সনি IMX355 সেন্সর। ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ ভালো পরিমাণে শার্প, যেখানে হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস বেশ চমৎকার পেয়েছি। তবে ছবিগুলো অ্যাজ ইউজুয়াল অন্যান্য Xiaomi ফোনের ছবিগুলোর মতোই কালারফুল, যেটা অনেকের কাছেই ভালো লাগবে। তবে যাদের ন্যাচারাল ছবি পছন্দ তাদের কাছে এই ফোনটির ক্যামেরা খুব একটা ভালো লাগবে না। তবে এই ফোনটির আলট্রাওয়াইড ক্যামেরাটা ভালো লেগেছে, যেখানে মোটামুটি ডিসেন্ট ছবি পেয়েছি, ছবিগুলোতে ডিটেলস ভালো পেয়েছি। এছাড়া আছে 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যেখানে আলাদা করে বলার মতো তেমন কিছুই নেই। ফোনটি দিয়ে পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো আই ক্যাচি, যেখানে ছবিতে এইচ ডিরেকশন ওকে ওকে পেয়েছি। তবে ছবিগুলো একটু বেশি স্মুথ লেগেছে, যেটা চলে বলা যায়। তবে রাতের ক্যামেরায় নয়েজ ও গ্রেন অনেক কম পেয়েছি, যে ছবিগুলো দেখতে বেশ ভালো লেগেছে এবং আমার কাছে মনে হচ্ছে এই ফোনটির রাতের ক্যামেরা অনেক ভালো। এছাড়াও ক্যামেরার নাইট ট্রেল, ওয়েল পেন্টিংয়ের মতো বেশ কিছু চমৎকার মুড আছে, যা কাজে লাগাতে পারলে এমন সব ছবি আসবে। ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেখানে একটা বিষয় বেশ ভালো লেগেছে, এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু বেশ ক্লিয়ার ছবি পেয়েছি। তবে ছবিগুলো মাঝে মাঝে একটু স্মুথ হয়ে যাচ্ছিল, ফেসের ডিটেলস খুব বেশি বোঝা যাচ্ছিল না। তবে এ ধরনের ছবি বর্তমানে বেশি মানুষ পছন্দ করেন। একটা বিষয়, এই ফোনটির রাতের ক্যামেরায় কিন্তু বেশ ভালো ছবি আসে, সেটা সেলফিতে হোক কিংবা ব্যাক ক্যামেরায় হোক। কথা বলবো ভিডিও কোয়ালিটি নিয়ে। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যায়, তবে বেস্ট ফুটেজ পেয়েছি 1080p 30 FPS এ। ওভারঅল এই ফোনটির ক্যামেরা পুরোপুরি ফ্ল্যাগশিপের মতো না হলেও মোটামুটি ফ্ল্যাগশিপের কাছাকাছি বলা যায়। অনেকের কাছে এই ফোনটির ক্যামেরা ভালো লাগবে, তবে যাদের ন্যাচারাল ছবি পছন্দ তাদের কাছে এই ফোনটির ক্যামেরা ভালো লাগবে না। আমি ধরে নিচ্ছি আমার আশেপাশে যে ধরনের মানুষ থাকে তাদের কাছে কিন্তু এ ধরনের ক্যামেরাই ভালো লাগে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটি বেশ ভালো পরিমাণে কালারফুল। একটা বিষয় ভালো লেগেছে, ডিসপ্লেটি কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের এবং HDR10+ সাপোর্ট পাচ্ছেন এই ডিসপ্লেটিতে। এখানে এই ডিসপ্লের সবচেয়ে পজিটিভ দিক আমার কাছে যেটা মনে হচ্ছে, ডিসপ্লের চারপাশে চিন ও বেজেল অনেক কম, যে কারণে ইউটিউবে ভিডিও দেখেন কিংবা গেমস খেলেন আপনি কিন্তু ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আর এখানে উপরের দিকে রয়েছে একটি পাঞ্চ হোল, এখানে ওয়াটার ড্রপ নচ নেই, অর্থাৎ পাঞ্চ হোলই রয়েছে এবং পাঞ্চ হোলটা বেশ ছোট, খুব একটা বোঝা যায় না, কোনো ধরনের ডিস্টরশন ক্রিয়েট করে না কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে। এই কারণে কিন্তু পাঞ্চ হোলটাও বেশ ভালো লেগেছে। আরেকটা বিষয়, এই ফোনটির ডিসপ্লে কিন্তু বেশ কালারফুল, কালার অ্যাকুরেসি বেশ চমৎকার, যে কোনো কন্টেন্ট দেখে আপনি খুব ভালো একটা ফিল পাবেন। আর যেহেতু এখানে 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, এই কারণে কিন্তু আপনি যখন ব্রাউজিং করবেন কিংবা সোয়াপ করবেন, চালাবেন এই ফোনটি, তখন কিন্তু খুব স্মুথ একটা ফিল পাবেন এই ফোনটিতে। এছাড়াও ডিসপ্লেতে টাচ রেসপন্স বেশ ভালো পেয়েছি। আরেকটা বিষয়, এখানে ব্রাইটনেস কিন্তু অনেক ভালো। আপনি ইনডোর কিংবা আউটডোর কিংবা এমন সরাসরি সূর্যের তাপের নিচে যদি এই ফোনটি ব্যবহার করেন, তাহলে কিন্তু ডিসপ্লে দেখতে কোনো ধরনের অসুবিধা হয়নি। কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটি মোট 4টি কালার আপনারা পাবেন, একটি হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং আমার হাতে থাকা হোয়াইট, এবং আরেকটি ভার্সন হচ্ছে হ্যারি পটার এডিশন। এখন একটা বিষয়, আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসটা কিন্তু দেখতে তেমন একটা সুন্দর না, জাস্ট নর্মাল ব্ল্যাক কালার, পিছনে হালকা একটু শেপ রয়েছে। আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে পিছনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে, সাইডেও প্লাস্টিক ফ্রেম, যে কারণে ডিউরেবিলিটির ক্ষেত্রে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বিশেষ করে আপনি যদি এই ফোনটি কাভার ছাড়া ব্যবহার করেন তাহলে কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। এখানে লক বাটনই পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। আরেকটা বিষয় ভালো লেগেছে, এই ফোনটির উপরে পাচ্ছেন হেডফোন জ্যাক। এখন কিন্তু বেশিরভাগ ফোনে কিন্তু হেডফোন জ্যাক পাওয়া যায় না। সো এই হিসাবে এখানে যেহেতু হেডফোন জ্যাক রয়েছে সেটা কিন্তু খুব ভালো লেগেছে। ফোনটির নিচের দিকে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম ট্রে। এখানে 2টি সিম আপনি ব্যবহার করতে পারবেন, তবে কোনো ধরনের মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, অর্থাৎ স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন না। এখানে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেখানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছি, একেবারে ফুল ভলিউমেও কোনো ধরনের ডিস্টরশন পাইনি। এই ফোনটি মোটামুটি বড় হলেও খুবই স্লিম, এই কারণে এক হাতে আরামে ব্যবহার করা যাচ্ছিল এবং এক হাতে ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হয়নি। ফোনটি ওজনে 180 গ্রামের মতো, ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো থাকায় কিন্তু 180 গ্রাম খুবই কম ওজন, সেই ওজনটাও লাগেনি, অর্থাৎ ফোনটি একেবারেই হালকা লাগছিল হাতে ধরে। ফোনটি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। তবে আমি বলবো এই ফোনটির যে হোয়াইট কালারের ভার্সনটি আছে সেটা কিন্তু বেশ সুন্দর। আর আপনার যদি টাকা বেশি থাকে আপনারা নিয়ে নিতে পারেন এই ফোনটির হ্যারি পটার এডিশন। তো ওভারঅল এই ফোনটির সব কিছুই বলা হয়ে গেছে, এখন আসা যাক ফাইনাল ভার্ডিক্টে, অর্থাৎ এই ফোনটি কি কিনবেন কি কিনবেন না, ঠিক কী কারণে কিনবেন এবং কী কারণে কিনবেন না, এই বিষয়টি নিয়ে কথা বলবো।
দেখুন, আপনার যদি পারফরমেন্স দরকার হয়, আপনার যদি গেমিং দরকার হয়, আপনার যদি ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, তাহলে 40 থেকে 50 হাজার টাকা বাজেটে এই ফোনটির প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নেই। অনেকে বলবেন রিয়েলমি নিও GT5 এর কথা, কিন্তু রিয়েলমি নিও GT5 কিন্তু একটু দাম বেশি। তো এই ক্ষেত্রে কিন্তু 40 থেকে 50 হাজার টাকা বাজেটে এই ফোনটি বেস্ট একটা চয়েস হতে পারে, আপনার যদি পারফরমেন্স দরকার হয়। আর ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো ক্যামেরা অনেকের কাছেই পছন্দ হবে, বিশেষ করে বর্তমানে যারা আমার মতো কালো দেখতে, মেকআপ করেন না একেবারেই, মেকআপের দরকার হয় না, তাদের কাছে কিন্তু এই ফোনটির ক্যামেরা অনেক ভালো লাগবে। একটা বিষয়, এই ফোনটির ডিসপ্লেটা কিন্তু জাস্ট রিফ্রেশ একটা ফিল দেয়। বিশেষ করে ডিসপ্লেটা কিন্তু মানে মনে হচ্ছে নতুন কিছু চালাচ্ছি। 120 Hz রিফ্রেশ রেট, সাথে ওলেড প্যানেল এবং ব্রাইটনেসটাও বেশ চমৎকার, চোখে যে একটা বাড়ি লাগে তেমন কিছু নেই। তো এই ফোনের ডিসপ্লেটাও বেশ ভালো। এখন এই ফোনটির খারাপ লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে এই ফোনটির প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগে কী সমস্যা, কয়েকদিন আগে রিয়েলমি নিও GT5 রিভিউ করেছিলাম। সেই রিভিউটা আমি জাস্ট ফোন কিন্তু বক্সে রেখেছি এবং হালকা পাতলা ব্যবহার করেছি, সেখানে কিন্তু ফোনের দাগ পড়ে যায়। সো আপনি হালকা পাতলা খুব সাবধানে ব্যবহার করলে কিন্তু প্লাস্টিক ব্যাগে যেটা সমস্যা, দাগ পড়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে, যে কারণে ফোনের রিসেল ভ্যালু কিন্তু অনেক কমে যায়। সো ওভারঅল এই ফোনটি আপনারা কিনবেন কি কিনবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।